আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ওহহো! একটা জিনিসই তো ভুলে গেছি। তাই তো বলি। কোথায়? আচ্ছা। ওকে। স্বাগতম আপনাদের সবাইকে আজকের ক্লাসে। কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি, আপনাদের ৪র্থ অধ্যায়। খুবই ইজি এবং খুবই ভালো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার আপনাদেরকে ঠিকমতো আয়ত্তে রাখতে হবে। আপনারা সবাই ভালো আছেন? ওকে। নো রেসপন্স। ঠিক আছে। ওকে। আজকে আমরা একটা অধ্যায় শুরু করতেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। এখানে আমরা কাজ, ক্ষমতার শক্তি নিয়ে আলোচনা করব। ওকে। তো সবার আগে আমরা জেনে নিই যে কাজ কি জিনিস? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর আপনি ধরেন এই বল প্রয়োগ করছেন। ওই বল প্রয়োগ করার কারণে কি হইছে? বস্তুটা সরণ হইছে। তো এই যে আপনার বল প্রয়োগ করার কারণে যে সরণটা হইছে, এই ২ টাকে যদি আপনি গুণ করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কাজ। তার মানে কাজ সমান বল গুণন সরণ। মানে যদি সংজ্ঞা সহজে বলতে চাই, তাহলে সহজ সংজ্ঞা কি? বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলে। ওকে। বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল এবং কাজের মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2। কিভাবে আসে? কিভাবে কাজের একক কাজের মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2 আসে সেটা আমরা একটু দেখি। তো W ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? Fs। F মানে কি? F মানে হচ্ছে ma আর এটা হচ্ছে s। এই জিনিসটা কি?
এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভিটা কি? এটা বেগ না? বেগ মানে কি? বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়। এটাকে যদি আমরা মাত্রায় লিখি তাহলে কি আসে? দূরত্বর মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি। তাহলে এর মাত্রা কত? এ ইজ ইকুয়ালস টু এল বাই টি। এমটা কি? ভর না? ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা আমরা বের করলাম এল বাই টি। আর সরণটা কি? ওকে, কিছু কি ভুল গেছে? আচ্ছা, বেগ নিছি, দূরত্ব ভাগ সময় এল বাই টি, এটা তো ভি, এটা তো ভি। তাহলে এই কোনটা? এটা হচ্ছে ভি এরটা। ভি ইজ ইকুয়ালস টু এল বাই টি। তাহলে ইজ ইকুয়ালস টু এল বাই টি ইন্টু টি ইজ ইকুয়ালস টু এল বাই টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল টি ইনভার্স টু। এখন ঠিক আছে, এল টি স্কোয়ার ইন্টু সরণটা কত? এটা হচ্ছে এল। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এইভাবে কাজের মাত্রা চলে আসে। এম এল স্কোয়ার টি ইনভার্স টু। বিশেষ দ্রষ্টব্য কি? বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কাজ একটি স্কেলার রাশি, অর্থাৎ কাজকে প্রকাশের জন্য আমাদের শুধু মান থাকলেই হয়, আমাদের দিক বলতে হয় না যে এই দিকে কাজ হয়েছে। দিক আমাদের দরকার নেই, কাজ একটি স্কেলার রাশি। তো ধনাত্মক কাজ কি আর ঋণাত্মক কাজ কি? ধনাত্মক কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে সরণ যদি বলের দিকে হয় তাহলে তাকে ধনাত্মক বা পজিটিভ কাজ বলে। আর যদি সরণ বল প্রয়োগের বিপরীত দিকে হয় তাহলে ওটাকে কি বলবো? ঋণাত্মক কাজ বলবো। যেমন ধরেন এটা আপনি বা এটা তুমি, ঠিক আছে? তুমি, এটা ধরো তুমি, তুমি কি করলা? একটা বক্সে বল প্রয়োগ করলা। বল প্রয়োগ করার ফলে এই বক্সটা সামনের দিকে সরে গেল। তার মানে কি হলো? তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, বক্স কি হলো? সেদিকেই 3 মিটার সরে গেল। কত মিটার সরে গেল? 3 মিটার সরে গেল। 3 মিটার, ঠিক আছে? 3 মিটার সরে গেছে। এই যে তোমার কারণে সরণটা হয়েছে, তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকেই সরণটা হয়েছে। ওকে, এটা কি? এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ। এটা আমার ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ কোনটা? তুমি দাঁড়ায় আছো, ওকে, তুমি একদম রাস্তার মাঝখানে দাঁড়ায় আছো, আর সামনে থেকে একটা বড় দেখে ট্রাক চলে আসলো, বিশাল একটা ট্রাক। ও আসলো, আর সে কি করলো? তোমাকে ধাক্কা দিল। তুমিও কি করলা? বল প্রয়োগ করলা। কিন্তু ট্রাকের শক্তি তোমার থেকে কি বেশি? ট্রাক তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি পিছনে চলে যাবা। তুমি কি হলো? তুমি হলো স্পাইডারম্যান। তুমি পিছনে পিছলে পিছলে চলে যাচ্ছ। তুমি বল কোন দিকে প্রয়োগ করছো? তুমি বল প্রয়োগ করছো ট্রাকের বিপরীত দিকে। ট্রাকটা কি করলো? তোমাকে পেছন দিকে সরাই দিল। মানে তোমার বল প্রয়োগের বিপরীত দিকে হইছে। তার মানে তোমার দ্বারা যে কাজ হইছে সেটা ঋণাত্মক কাজ। আর এই ট্রাক যেই কাজটা করছে সেটা তার সাপেক্ষে ধনাত্মক। সে বল প্রয়োগ করছে, তুমি পিছনে সামনে চলে গেছো। তার দিকে তুমি গেছো, ট্রাকের সাপেক্ষে সেটা ধনাত্মক কাজ। তোমার সাপেক্ষে ঋণাত্মক কাজ। কিন্তু বাস্তবে যদি ট্রাকের সাথে ধাক্কা খাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর কিছু বলবো না। ওকে, আশা করি তোমরা ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। ওকে, এটাই হচ্ছে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্য। আজকের ক্লাস অনেক ছোট হবে, কনসেপ্ট বেশি থাকবে না, আর ম্যাথ করব কয়েকটা, খুবই ছোট ক্লাস। তো শক্তি জিনিসটা কি? কাজ তো বুঝলাম, কাজটা কি? বল এবং স্বর্ণের গুণফল হচ্ছে আমার কাজ। শক্তিটা কি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। শক্তি কি? কাজ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে শক্তি। মূলনীতিটা কি? কোনো বস্তুর উপর যদি ধনাত্মক কাজ করলে বস্তু শক্তি অর্জন করে, আর ঋণাত্মক কাজ করলে বস্তু শক্তি হারায়। কি হলো বুঝলাম না। ধরো আমি কোনো একটা বস্তুর উপর কাজ করতেছি, আমি তাকে ধাক্কা দিচ্ছি, সে একটা শক্তি পাইছে, ওই শক্তি দিয়ে কি করছে? ও সামনের দিকে চলে গেছে। আবার যদি আমি ঋণাত্মক কাজ করি, আমি বল প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটা আমার দিকেই চলে আসছে, বলের দিকে চলে আসছে। ও 3 নিউটন বলে ধরে কাজ করতেছিল, আমি যেটা ধাক্কা দিয়েছিলাম সেটা 1 নিউটন বলে। তার মানে সে আমার ধাক্কাটাকে সামলানোর পরে কত বলে আগায় যাবে? সে আগাবে 3 - 1 = 2 নিউটন। তার মানে কি? তার শক্তির অপচয় হইছে। তো ঋণাত্মক কাজ যখন হবে, বস্তু কি? শক্তি হারায়। শক্তি হারায়। আর যখন ধনাত্মক কাজ হয়, বস্তু শক্তি অর্জন করে। শক্তি কি করে? অর্জন করে। আর এর বৈশিষ্ট্য কি? শক্তির কোনো দিক নাই, আর এটা কি? একটা স্কেলার রাশি। আর শক্তিটা কি? শক্তি হচ্ছে ধরো যে এই তোমরা তো শুনছোই, একটা হচ্ছে গতিশক্তি, একটা বিভব শক্তি।
আমরা মেনলি এই দুটা নিয়ে কাজ করব। আর এই দুটাকে মিলে আমরা কি বলি জানো? এই দুটাকে মিলে আমরা বলি যান্ত্রিক শক্তি। শক্তির বিভিন্ন রূপ আছে, তাপ শক্তি আছে, তারপরে শব্দ শক্তি, আলোক শক্তি, অনেক আছে। তা আমরা মেইনলি এই অধ্যায়ে গতিশক্তি আর বিভব শক্তি নিয়েই কাজ করব। তো যেহেতু শক্তি আর এটা হচ্ছে মেইনলি কাজ করার ক্ষমতাই, তার মানে কাজ আর শক্তির একক কি একই হবে। কাজের একক কি ছিল? কাজ ডাব্লুর একক ছিল আমার জুল। তাহলে কি শক্তির একক? শক্তি এনার্জি ধরলাম, এর এককও কি হবে? জুলই হবে। ওর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রা কত হবে? এটা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। এইটাই। তো কাজও যা, শক্তি হচ্ছে সেটার ক্ষমতা, একটা প্রকাশ মাত্র। ওকে। তো শক্তির বিভিন্ন রূপ আছে, যেটা কেবলই বললাম। কি কি রূপ আছে? একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে ওই বস্তুর অবস্থান, আকার বা গতির কারণে যে শক্তিটা পায়, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি দুইটা, কি? একটা গতি শক্তি, একটা বিভব শক্তি। আচ্ছা ঠিক আছে। তো প্রাপ্ত শক্তি কি কি? একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি। এই অধ্যায়েরই ধরো যে দুইটা পার্ট, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি বিভব শক্তি, আর একটা হচ্ছে শক্তি নিয়ে আলোচনা, যেখানে নিউক্লিয় শক্তি, রাসায়নিক শক্তি এসব নিয়ে আলোচনা করা হয়েছে। ওই পার্টটা এমসিকিউ এর জন্য দরকার, ওই পার্টটা এমসিকিউ এর জন্য দরকার। মাঝে মাঝে এই নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি যেটা আসে, নবায়ন অনবায়নযোগ্য শক্তি, এগুলো ঘ নাম্বারে আসতে পারে। যদি এই টাইপের কোশ্চেন আসে ঘ নাম্বারে, আমি বলবো যে ওটা অ্যান্সার না করাই ভালো, কারণ এগুলো রিটেন টাইপ হয়ে যায়। এটা কি হয়ে যায়? রিটেন টাইপ হয়ে যায়। আর রিটেনে কি হয়? মার্কস কাটা ইজি। এখানে মার্কস কাটা ইজি। তো যদি এইরকম ম্যাথ আসে যে নবায়নযোগ্য অনবায়নযোগ্য রিটেন টাইপের ম্যাথ, এগুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ রিটেন টাইপের ফিজিক্সের অ্যান্সারে মার্ক কাটা অনেক বেশি সহজ। আর যেগুলো ম্যাথামেটিক্স টাইপের হয়, যেগুলো ম্যাথ টাইপের হয়, ওখানে কি মার্ক পাওয়া সহজ। তুমি যদি সঠিক ফর্মুলাও লেখো, আমাদের কালে তো যখন সঠিক ফর্মুলা লিখতাম 1-2 মার্ক পার্শিয়াল মার্কিং করতো। তো এখন আল্লাহ আল্লাহ ভালো জানে, কি বলবো, কঠিন অবস্থা। মার্ক পাওয়া যাইতে গেলেও যেতে পারে। আর যদি সব ঠিক হয়ে যায় তাহলে তো 1 মার্কও কাটতে পারবে না, 1 মার্কও কাটতে পারবে না। এটাই। তো যান্ত্রিক শক্তি কি বললাম? বস্তুর অবস্থান, আকার বা গতির কারণে যে শক্তিটা পায় সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। বুঝলাম না। তো ধরো যে একটা বস্তু স্কয়ার, ওর উপরে আমি মনে করি যে অনেক ফোর্স দিলাম, ঠিক আছে, আমার বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পরে ও একটু কেমন জানি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, বা ধরো বাঁকা হয়ে গেল, আকৃতিতে পরিবর্তন আসলো। তারপর আমি বলটা সরাই দিব, তারপর সে কি হবে? নিজের আগের অবস্থানে চলে যাবে। কিভাবে, কেন যাবে? ওর মধ্যে হচ্ছে একটা শক্তি সঞ্চয় হয়েছে। শক্তি কি হইছে? সঞ্চয় হইছে। ওই শক্তিটা পরে আমি যখন বলটা সরাই দিছি, ওটা সে বের করে দিল। মানে কি? বাইরে প্রকৃতিতে ছেড়ে দিল। সে আবার পূর্বের আ আকারে চলে আসলো। অবস্থানটা কি? ধরো এখানে মাটি আছে না? তুমি ধরো পৃথিবীতে আছো। তুমি খুব সুখে শান্তিতে বসে আছো। তোমাকে এখন যদি আমি ১০ মিটার উপরে তুলে দিই, কোন একটা বস্তুকে যদি ১০ মিটার উপরে তুলে দিই, তারপর যেই শক্তি দিয়ে আমি তাকে তুললাম, ছেড়ে দিলাম। সে কি নিচে চলে আসবে না? আর নিচে আসতে, আসতে তার মধ্যে একটা শক্তি চলে আসবে। তাই না? একটা শক্তি চলে আসবে। কার কারণে আসবে? গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর কারণে তার মধ্যে একটা শক্তি আসবে। এই জি এর কারণে। তো আমরা ধরে নেই যে আচ্ছা ঠিক আছে। তাহলে ওকে আমি যত উপরে তুলবো, উপরে উঠতে, উঠতে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। এই শক্তির নাম আমরা দিছি বিভব শক্তি। আর তাকে যখন ছেড়ে দিব, এই বিভব শক্তি আস্তে, আস্তে কি হয়ে যাবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। মানে কি? যেহেতু সে একটা গতি পাচ্ছে, তাহলে সে কি হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। কোন বস্তু যদি গতি থাকে, গতি আছে, স্পিডে যাচ্ছে, গতি যদি থাকে, তার জন্য সে যে শক্তিটা অর্জন করে, তার গতির জন্য সে যে শক্তিটা পায় সেটা কি? গতিশক্তি। ওকে। আশা করি বুঝতে পারছো। তোমরা কি কেউ ক্লাসে আছো? কোনো কথা নাই, বার্তা নাই। সুনসান হয়ে আছে। তোমরা সবাই ভালো আছো? আমিও বলতেছি আলহামদুলিল্লাহ। সেই। ওকে। তো গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। যেটা কেবলই বললাম। যে কোনো একটা বস্তু গতিশীল আছে, ওই শক্তির জন্যে, তার গতির জন্যে সে যে শক্তিটা লাভ করতেছে সেটা হচ্ছে আমার গতিশক্তি। এই গতিশক্তির জন্য একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি?
ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, যেখানে এমটা কি, এমটা আমার ভর আর ভিটা আমার বেগ। এমটা ভর, ভিটা বেগ। ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। তোমাদের ধরো যে সারা জীবন লাগবে, ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ আর ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তো সম্পর্কটা কি, যে গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। এখানে দেখো আমার ইকুয়েশনটা কি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এই হাফ তো আমরা পরিবর্তন করতে পারবো না, হাফের তো নিজের মান আছে। এমটা কি, যে কোনো একটা বস্তুর ভর তো কনস্ট্যান্ট থাকবে, মানে ধ্রুবক থাকবে, সেটা তো চেঞ্জ হবে না। আমার ওজন 65 কেজি আছে, এখনো 65 কেজি আছে, মানে 2 সেকেন্ড পরে 65 কেজি থাকবে। আর আমি যদি ডাইটিং করি তাহলে 60 কেজিতে যাইতে পারি। ওইটা হিসাবে আসে না, ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে যে তোমার হাতে যে ফোন আছে সেটার ওজন ধরো 300 গ্রাম যদি হয়, সে 300 গ্রামই থাকবে, সেটা চেঞ্জ হবে না। বস্তুর ভরের চেঞ্জ হয় না। তো কিসের চেঞ্জ করা সম্ভব? বেগের চেঞ্জ করা সম্ভব। কার চেঞ্জ করা সম্ভব? বেগের চেঞ্জ করা সম্ভব। তো এখান থেকে একটা সম্পর্ক আসে, ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। মানে আমার বেগ যত বাড়বে, আমি যদি বেগ বৃদ্ধি করি, আমার গতিশক্তি কি হবে, তার স্কয়ার বাড়বে। কি বাড়বে? স্কয়ার বাড়বে, মানে বর্গাকারে বাড়বে, বর্গাকারে বাড়তে থাকবে, বর্গের সমানুপাতিক যেটা। আমি যদি বেগ 2 গুণ বৃদ্ধি করি, ভি 2 গুণ করছি, তাহলে আমার গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে 2 স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 গুণ। আমার বেগ যদি আমি 6 গুণ করি, 6 গুণ করি, তাহলে আমার গতিশক্তি কয় গুণ হবে? 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু 36 গুণ। বুঝতে পারছো? এইটাই, যদি আমার বেগ বৃদ্ধি পায় তাহলে আমার গতিশক্তি তার বর্গাকারে বৃদ্ধি পাবে। কিভাবে পাবে? বর্গাকারে বৃদ্ধি পাবে। বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি হচ্ছে যে স্বাভাবিক অবস্থান বা আকার পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমন যেটা বললাম, যে কোনো একটা বস্তু আছে মাটিতে, সেটাকে আমি উপরে নিয়ে চলে গেলাম। এখন এই যে সে নিচ থেকে উপরে গেল, আমি তার পেছনে শক্তি খরচ করলাম, এই শক্তি কোথায় গেল? এই শক্তি তাকে উপরে নিতে খরচ হয়েছে, আর ওই শক্তিটা তার ভিতরে স্টোর হয়ে আছে। কত স্টোর হয়ে আছে? এটা আমার বিজ্ঞানীরা বলল যে এটা এমজিএইচ স্টোর হয়ে আছে। ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ। এমটা কি? এমটা হচ্ছে ভর, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচটা কি? আমি কত উপরে তুলছি, এটা হচ্ছে ভূমি হতে উচ্চতা। কই হতে? ভূমি হতে উচ্চতা। তারপরে এটা তো আমার গেল অবস্থান পরিবর্তন। কি পরিবর্তন এটা? এটা হচ্ছে আমার অবস্থান। আকার যেটা, আকারের জন্য আমরা গুরুত্বপূর্ণভাবে স্প্রিং নিয়ে আলোচনা করি। কাকে নিয়ে আলোচনা করি? স্প্রিং। স্প্রিং এর আকৃতির পরিবর্তন করে, বা তার মধ্যে ধরো যে শক্তি প্রয়োগ করলাম, তাহলে তার ভিতর একটা স্প্রিং এর নিজস্ব একটা স্টিফনেস আছে। ঠিক আছে? একটা স্টিফনেস আছে, তার নিজের একটা ধ্রুবক আছে, যে সে এর থেকে মানে এইভাবে সে কি হবে, সংকুচিত বা প্রসারিত হবে। তো ওটাকে বলে স্প্রিং ধ্রুবক। প্রত্যেকটা স্প্রিং এর নিজের নিজের ধর্ম আছে, নিজের নিজের আলাদা স্প্রিং ধ্রুবক আছে। তো ওই কে হচ্ছে আমার এই স্প্রিং ধ্রুবক, যেটা ডিপেন্ড করে, মানে যেটা নির্ধারণ করে যে আমি কত বল প্রয়োগ করলে আমার বস্তুটা বা আমার স্প্রিংটা সংকুচিত হবে। এইটা, এটা ডিপেন্ড করে স্প্রিং ধ্রুবকের উপর। তো এটাকে যদি আমি এক্স পর্যন্ত সংকুচিত করি, মানে সংকুচিত করে এতখানি করে ফেললাম, এটা কি? আদি অবস্থান থেকে এক্স মিটার সংকুচিত করছি, তাহলে এর মধ্যে কত শক্তি স্টোর হবে? এর মধ্যে শক্তি স্টোর হবে ইপি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। দেখতে গতিশক্তির মতো হলেও শক্তিটা কি স্প্রিং এর মধ্যে সঞ্চিত আছে। এইটা তার বিভব শক্তি হিসেবে কাজ করবে, যে এই হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর মধ্যে সঞ্চিত আছে। আর সঞ্চিত শক্তি কি? বিভব শক্তি। কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলতে পারো।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, অভিভাবক শক্তি গেল। তো থিওরি পড়ানো আমাদের এতখানিই ছিল। এখন আমরা শুরু করব ম্যাথ। আজকের ক্লাসটা খুবই ছোট। আহ, তো কি আছে এখানে? এখানে কোশ্চেনে বলা হয়েছে 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দিলাম। পাথরটি একটি স্থির স্প্রিং এর উপর পড়ল। এখন স্প্রিং এর ধ্রুবক বা যে কেটা আমার বলে দিচ্ছে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে? আচ্ছা, আমার যে 2 কেজি ভরের বস্তুটা আছে চিন্তা করি। এই ধরো এত উপর আমার বস্তু আছে, এর ভর কত? 2 কেজি দেওয়া আছে। এখন মাটিতে আমার একটা স্প্রিং আছে, স্প্রিং অপেক্ষা করতেছে যে ওর উপরে আমার বস্তুটা কখন পড়বে। এর আর ওর মধ্যবর্তী দূরত্ব ধরি যে 30 মিটার। স্প্রিং এর এখন উচ্চতা কত ওটা আমরা নেগলিজেবল, যত বলা নেই আমরা সেটা নিয়ে চিন্তা করব না। তো ধরি সে স্প্রিং থেকে 30 মিটার উপরেই আছে, স্প্রিং থেকে সে ধরি 30 মিটার উপরে আছে। এখন যদি উপর থেকে মুক্তভাবে ফেলে দিই তাহলে কি হবে? তাহলে এই আমার যেই বস্তুটার ভিতরে যে শক্তি সঞ্চিত আছে, কি আছে এর ভিতর? সঞ্চিত শক্তি কেন আছে? সেই মাটি থেকে 30 মিটার উপরে আছে। সে মাটি থেকে উপরে থাকার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে। ওই শক্তিটা নিচে পড়তে একদম স্প্রিং এর মধ্যে সে শক্তিটা একদম কনভার্ট হয়ে যাবে, যে শক্তিটা স্প্রিং এর উপর পড়বে। মানে তুমি যদি খাটের উপর ধূপ করে পড়ো তাহলে কি তোমার যে ভরটা আছে পুরাটা কি খাটের উপরে চলে যাচ্ছে। তো এখানে সেই কাহিনী হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে ফোর্স দিয়ে নিচে পড়লো বা যে শক্তি দিয়ে নিচে পড়লো, ওই শক্তির কারণে ওই শক্তিটা কি হবে? ওই শক্তিটা স্প্রিং এর ভিতর যাবে। স্প্রিং সেইটা কি নিজের মধ্যে নিবে, সে সেটা গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? স্প্রিংটা সংকুচিত হবে। তো কতটুকু সংকুচিত হবে সেটা এখন আমরা বের করব। তো গ নাম্বার, আমরা আগে দেখব যে আমার যে বস্তুটার মধ্যে শক্তি আছে কতটুকু শক্তি আছে। ইপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এম এর ভ্যালু কত? মাসের ভ্যালু দিচ্ছে 2 কেজি, জি এর ভ্যালু 9.8, আর আমার হাইটটা কত? 30 মিটার। তাহলে এটা হিসাব করি কত হয়। 60 গুণ 9.8, 600 আশপাশ কিছু একটা হবে। ক্যালকুলেটর চেপে দেখি যে 588 জুল। কত হয় এটা? 588 জুল। তো ঠিক আছে, আমার এই 588 জুল কি হবে? এই 588 জুল একদম আমার এই স্প্রিং এর মাথায় চলে যাবে। এই 588 জুল স্প্রিং এর উপরে যে পড়ে যাবে। এখন আমার দেখতে হবে তাইলে যে আমার স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, মানে তার এক্সটা আমার বের করতে হবে। এক্স কি? সংকুচিত হওয়ার মান বা প্রসারিত, কতটুকু সংকুচিত বা প্রসারিত হইছে। সংকুচিত বা প্রসারিত হইছে, এটাই। কতটুকু সংকুচিত প্রসারিত হইছে। তাহলে আমি লিখতে পারি না স্প্রিং এর হাফ কে এক্স স্কোয়ার, এটা কি টোটাল শক্তি। সংকুচিত করতে আমার টোটাল শক্তি কত লাগছে, এটাই তো আমার হাফ কে স্কোয়ার। তো কত শক্তি লাগছে? যত শক্তি তার উপর পড়ছে, কত পড়ছে বের করলাম, 588 পড়ছে। তাহলে আমরা হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 588 লিখতে পারি। এই যে 588। এখন আমরা ইকুয়েশনটা সলভ করব। হাফ ইন্টু কে এর ভ্যালু কত? 10⁵ ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 588, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 588 গুণন 2 ডিভাইডেড বাই 10⁵, বা এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 588 গুণন 2 ডিভাইডেড বাই 100 10⁵। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কত আসে? চলো হিসাব করি। আমার অ্যান্সার আসলো 0.10844 মিটার। বেশ স্টিফ একটা স্প্রিং, নড়লই না তেমন একটা, 0.1 মিটার নড়ছে।
তাহলে আমার অ্যান্সার কত আসছে? আমার স্প্রিংটা 0.108 মিটার সংকুচিত হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কি? পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি, মানে সে যখন আকাশে আছে, মানে সে যখন উপরে আছে, তখন তার মধ্যে যে যান্ত্রিক শক্তিটা ছিল, কত ছিল? 588 আমরা এখান থেকে বের করলাম। যে সে সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ উচ্চতায় 588 জুল তার টোটাল যান্ত্রিক শক্তি ছিল। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি যোগ বিভব শক্তি। এখানে লিখে দিই, এখানে লেখা নাই। দেখি, যান্ত্রিক শক্তি E is equals to EK প্লাস EP, গতিশক্তি যোগ বিভব শক্তি। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আচ্ছা, ভালো কথা। এখন কি বলছে? যে এই যে মোট যান্ত্রিক শক্তি বা 588 জুল যেটা, সেইটা এবং 2 সেকেন্ড পরে আমার যে মোট যান্ত্রিক শক্তি আছে সেটা সমান হবে কিনা। ঠিক আছে, সলভ করি। ঘ, যখন ও সর্বাধিক উচ্চতায় ছিল, সর্বাধিক উচ্চতায় কি আছে তার? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কত? যান্ত্রিক শক্তি, তার যান্ত্রিক শক্তি হচ্ছে 588 জুল। ঠিক আছে, এখন আমার 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি বের করতে হবে। 2 সেকেন্ড পরে আমার কি বের করতে হবে? যান্ত্রিক শক্তি আমার বের করতে হবে। তো 2 সেকেন্ড পরে কি হবে? আমার যে বস্তুটা আছে ও একটা দূরত্ব অতিক্রম করবে। তাই না? ধরি এটা 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে এই অবস্থানে আসছে। এটা কত? এটা ধরি 30 মিটার। 2 সেকেন্ড পরে এরকম একটা অবস্থানে আসবে। ধরি এটা উপর থেকে h দূরত্ব অতিক্রম করছে, ধরি h প্রাইম দূরত্ব অতিক্রম করবে। তো ঠিক আছে, আমার যদি এখন এটা বের করতে হয়, আমার তো মোট যান্ত্রিক শক্তি আর গতিশক্তি লাগবে। যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি আর বিভব শক্তি লাগবে। ঠিক আছে, আমি দেখি 2 সেকেন্ড পরে আমার একটা বস্তু কত বেগ অর্জন করবে। 2 সেকেন্ড পরে আমার বস্তু কত বেগ অর্জন করবে। তো এর জন্য আমার একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি বলো দেখি? ইকুয়েশনটা হচ্ছে v is equals to u প্লাস gt। প্লাস কেন? কারণ সে একদম পৃথিবীর দিকে পড়ছে। u প্লাস gt। u এর ভ্যালু কত? সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় তার আদি বেগ হচ্ছে 0, তার কোনো বেগ ছিল না। তো আমরা ভেলোসিটি বের করতে পারি বা বেগ বের করতে পারি। বেগ সমান জিটি, জি এর হলো কত? 9.8, টি কত? 2, তার মানে তার বেগ কত হবে? 19.6 মিটার পার সেকেন্ড, 19.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার বেগ। আর এই বেগ যদি হয় তাহলে তার গতিশক্তি কত হবে? কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম এর মান কত? 2 কেজির বস্তু। কত? 2 কেজির বস্তু। আর আমার ভেলোসিটি কত বা বেগ কত? 19.6 স্কোয়ার। এটা হিসাব করলে আমার গতিশক্তি চলে আসবে। এখন আমরা বের করব বিভব শক্তির জন্য। বিভব শক্তি কিভাবে আসবে? বিভব শক্তি আসবে সে একটা দূরত্ব অতিক্রম করবে। উপর থেকে তো সে নিচে যাচ্ছে, তাই না? এখানে সে একটা দূরত্ব অতিক্রম করবে। এখন এখানকার বিভব শক্তি কত হবে? এটা হচ্ছে মাটি থেকে সে কত উপরে আছে সেটা বের করতে হবে। আমার টোটাল উচ্চতা 30 মিটার, তাই না? 30 মিটার। আমি যদি কত নিচে আসবে 2 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করি, তাহলে আমি 30 থেকে যদি সেটা বিয়োগ করে দেই, তাহলেই তো আমি পেয়ে যাবো যে ভূমি থেকে সে কত উপরে আছে। যদি আমি বের করি যে 2 সেকেন্ড পরে সে কত নিচে আসে, এটাকে যদি আমি টোটাল ডিসট্যান্স বা মোট দূরত্ব যেটা 30 মিটার সেখান থেকে বিয়োগ করি, তাহলেই তো আমি পাবো যে মাটি থেকে কত উপরে। ঠিক আছে? তাহলে আমরা এই h প্রাইমটা বের করব। কি করব? h প্রাইমটা বের করব। যেটা হচ্ছে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে 2 সেকেন্ড পর। আমরা কোন সূত্র জানি? যেখানে আমার h আছে আর হচ্ছে আ কি আছে? সময় আছে। সময় ত্বরণ আছে। এইরকম একটা সূত্র হচ্ছে ut প্লাস হাফ জিটি স্কয়ার। u এর ভ্যালু কত? u এর ভ্যালু হচ্ছে 0। হাফ ইন্টু g ইন্টু টি স্কয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে কি? বলো দেখি তোমরা। 2 স্কয়ার মানে আমরা বলি 4। ঠিক আছে? 4 ইন্টু 4। 2 এ 2 এ কাটে যায়। তাহলে 9.8 ইন্টু 2 মানে কি? 19.6।
এই উচ্চতাটা কি? এই উচ্চতা ইন্ডিকেট করে যে সে 2 সেকেন্ড পরে 19.6 মিটার অতিক্রম করবে। তার মানে সে ভূমি থেকে কত উপরে? ভূমি থেকে কত উপরে আছে সে? ভূমি থেকে এটাকে আমরা h ডবল প্রাইম বলি বা h2, h3 যেটা ইচ্ছা লিখতে পারো। h ডবল প্রাইম ইজ ইকুয়ালস টু 30 বিয়োগ 19.6। তাহলে সে ভূমি থেকে এত উপরে আছে। এটার মান কত বলো দেখি? এটার মান হবে 10.4 মিটার। যে সে ভূমি থেকে 10.4 মিটার উপরে আছে। খুবই ভালো। তাহলে তার মধ্যে জমে থাকা বিভব শক্তি কত হবে? ইপি ইজ ইকুয়ালস টু mgh। ইপি ইজ ইকুয়ালস টু কি? mgh। এখন এম এর মান কত? এম এর মান হচ্ছে আমার 2 কেজি। আমার জি এর মান হচ্ছে 9.8। আর আমার ভূমি থেকে উচ্চতা কত? এটা হচ্ছে h ডবল প্রাইম 10.4। তোমরা তো কেউ ইকে এর মান বললা না। ইকে এর মান কত বলো দেখি? আমি বের করি। হাফ আর 2 তো থাকবে না। তার মানে 19.6 স্কয়ার। 19.6 স্কয়ার ইজ ইকুয়ালস টু 384.16। আর আমার এমজিএইচ কত হয়? 2 ইন্টু 9.8 ইন্টু 10.4 ইজ ইকুয়ালস টু 203.84। তাহলে যান্ত্রিক শক্তি কত আমার? যান্ত্রিক শক্তি ই ইজ ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। আমার বিভব শক্তি 203.84, গতি শক্তি পাইছি 384.16। দুটো এখন যোগ করি। যোগ 384.16 সমান সমান করলে আসে 588 জুল। তার মানে আমার সর্বাধিক উচ্চতায় যান্ত্রিক শক্তি আর 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি দুটো কি সমান। যখন এরকম কেস হয় যে যেকোনো মুহূর্তে আমার যান্ত্রিক শক্তি যেকোনো মুহূর্তে সমান, যেকোনো 2 মুহূর্তে সমান, তাহলে কি হয় সেখানে? সেখানে আমার শক্তির নিত্যতার সূত্র মেনে চলে বা সংরক্ষণ হয়েছে। তার মানে এটা কি? সমান। অ্যান্সার কি? সমান। এই ম্যাথ আমাদের হয়ে গেল। এখন আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। এই প্রশ্নে কি বলছে? এই প্রশ্নে বলা হয়েছে এই অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। বস্তুটির আদি অবস্থান থেকে ভূমির উচ্চতা হচ্ছে 15 মিটার। পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাবে? মানে এই বিভব শক্তি কি হবে? একটা সময় পরে যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাবে। এটাকে আমার কি করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তার মানে এই যে আমার এই বস্তুটা আছে, এই বেচারাটা, এই বেচারাটা উপর থেকে পড়ে যাচ্ছে। ঠিক আছে না? এই উপর থেকে পড়ে যাচ্ছে। এখন উপর থেকে পড়ার সময় এমন একটা পয়েন্ট আসবে যেখানে এর যে বিভব শক্তি, এর কি? এর বিভব শক্তি এইটা, এর যে টোটাল যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে আমার গতিশক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? আমার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল ইকে প্লাস ইপি। এটাই তো আমার যান্ত্রিক শক্তি, মানে দুটা মিলে এইটাই। তো আমার এই যান্ত্রিক শক্তি যেটা, সেটার অর্ধেক হবে এমন একটা অবস্থান আমার বের করতে হবে যে কোন অবস্থানে আমার যান্ত্রিক শক্তি আর বিভব শক্তি দুইটা অর্ধেক হয়ে যায়। এখানে আমার এই বস্তুর তো ভর দেওয়া নেই। ভর কি দেওয়া আছে? দেওয়া নেই। তো আমি ভর নিয়ে চিন্তা করব না। কারণ কি জানো? আমার তো এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্ক বিভব শক্তি যান্ত্রিক শক্তি অর্ধেক হবে। বিভব শক্তি কি হবে? যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাবে। তার মানে একটা সময় পরে মানে আমার এই ইপি আর ইকে কেটে দিতে পারবো আমি। কি করতে পারবো? কেটে দিতে পারবো। মানে এম কেটে দিতে পারবো। আমার কি লিখতে হবে? ইকে ইজ ইকুয়ালস টু ইপি, এইরকম কিছু একটা লিখতে হবে। এখানে একটা মানে মজার ছল আছে। ছলটা কি? ছলটা হচ্ছে যেখানে বলা হয়েছে যে বিভব শক্তি কার অর্ধেক হবে? যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। মানে ইপি, আমার ইকুয়েশনটা হবে অনেকটা এইরকম। ইপি ইজ ইকুয়ালস টু
হাফ ইন্টু ই, তাই না? ইপি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ই। এটা কিন্তু ইকে না, অনেকে তো আনন্দে লিখে দিবা ইকে, কিন্তু এটা কি ইকে হবে? এটা ইকে হবে না। এখানে কি বলা হয়েছে? যান্ত্রিক শক্তির কথা বলা হয়েছে। বিভব শক্তি কার অর্ধেক? যান্ত্রিক শক্তির অর্ধেক। মানে যান্ত্রিক শক্তি যত, তার সাথে যদি আমি হাফ গুণ করি, তাহলে আমি কি পাবো? বিভব শক্তি পাবো। এখন এই আমার যে ই বা আমার যে যান্ত্রিক শক্তি, এ আবার ইপি আর ইকে এর যোগফল, এ কাজের যোগফল। এ হচ্ছে ইপি আর ইকে এর যোগফল। তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আমরা কি জানি? যে কোনো অবস্থানে আমার যান্ত্রিক শক্তি সবসময় সমানই থাকবে। যে কোনো অবস্থানে আমার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সমান হবে, মানে আমার যান্ত্রিক শক্তি সমান থাকবে। তো আমরা কনসেপ্ট একটা জানি না, যে একদম সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ অবস্থানে আমার বস্তুর বিভব শক্তি কত? হাইয়েস্ট। আর আমার গতিশক্তি কত? এখানে তো কোনো বেগ নাই, তার মানে গতিশক্তি জিরো। আবার একদম নিচে কি হয়? নিচে আমার গতিশক্তি সর্বোচ্চ হয়, কারণ কি এখানে সর্বোচ্চ বেগ থাকে। আর আমার বিভব শক্তি কি? বিভব শক্তি হয়েছে জিরো, কারণ এর কোনো উচ্চতা নেই, এইচ এর ভ্যালু জিরো। এটাই হয় এখানে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই ই ইজ ইকুয়ালস টু একদম সর্বোচ্চ অবস্থানে আমার ইপিটাই থেকে গেল। কি থেকে গেল? ইপিটাই থেকে যাবে। আমার এমন একটা অবস্থান বের করতে হবে যেইখানে আমার ইপি আর ইকে দুটা ধরো সমান। এমন একটা অবস্থান ধরে নিই যেখানে আমার হচ্ছে ই ইজ ইকুয়ালস টু, তাহলে কি পেলাম আমরা? ই ইজ ইকুয়ালস টু পেলাম হচ্ছে যে হয় আমি শুধু গতিশক্তি ধরে কাজ করব, না হয় আমি বিভব শক্তি ধরে কাজ করব, তাই না? হয় আমি বিভব শক্তি ধরে কাজ করব, না হয় আমি গতিশক্তি ধরে কাজ করব। তাহলে আমি ধরে নেই যে ভূমি হতে এক্স উচ্চতায় আমার বিভব শক্তি কি ধরে নেই? ধরে নেই ভূমি হতে এক্স উচ্চতায়। আমরা কি কনসেপ্ট বুঝলাম? আমরা কনসেপ্ট বুঝলাম যে আমার যান্ত্রিক শক্তি বলতে আমি টোটাল বিভব শক্তি আর গতিশক্তি মিলেই কাজ করব। বিভব শক্তি আর গতিশক্তি মিলেই কাজ করব, ওরই কিছু একটা অর্ধেক চলে আসবে। ঠিক আছে? আমি ধরে নেই ভূমি হতে এক্স উচ্চতায় এই কন্ডিশনটা ফিল আপ হইছে। কি কন্ডিশন? বিভব শক্তি কি হইছে? যান্ত্রিক শক্তির অর্ধেক হইছে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। এমনটা যদি হয় তাহলে কি হবে? অর্থাৎ কি হচ্ছে? আমার বিভব শক্তিটা কি হচ্ছে? গতিশক্তির সমান হচ্ছে। কিভাবে সমান হচ্ছে? যে এই একটা পয়েন্টে, ধরো মাঝামাঝি পয়েন্ট দেখেই তো বোঝা যাচ্ছে যে যান্ত্রিক শক্তির অর্ধেক। আর যান্ত্রিক শক্তিটা কি? আমার বিভব শক্তি আর গতিশক্তি। এখন অর্ধেক তখনই হবে যখন আমার এই ২ টা সমান, সমান পারলেই হবে। মানে এই ২ টা সমান, সমান যখন হবে তার যদি আমি অর্ধেক করি, তাহলে আমার বিভব শক্তিটা কি হচ্ছে? টোটাল যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাচ্ছে। মানে আমার যান্ত্রিক শক্তির সর্বোচ্চ উচ্চতায় কত? ইপি। এরকম একটা অবস্থানে আমার ইপি প্লাস ইকে এমন একটা প্রপোর্শনে থাকতে হবে যাতে এই দুটার যোগফল এর ভাগ করলে, ২ দিয়ে ভাগ করলে আমার ইপি সমান হয়। মানে ইপি আমি কিভাবে পাবো? আমি হচ্ছে মোট যান্ত্রিক শক্তিকে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে আমি ইপিটা পাবো। এই কোন ইপি? এই ইপিটা হচ্ছে আমার বের করতে হবে। ইপিটা কি? এই ইপিটা আমার ভালোভাবে বের করতে হবে। আর এই ইপি যোগ বের করতে পারলে আমি হচ্ছে এক্সটা পেয়ে যাব। কি পাবো? এক্স পেয়ে যাব। তো আমি যদি ধরি যে এই এক্স উচ্চতায় হচ্ছে কি হইছে? আমার বস্তুটা বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হইছে। ওকে, কেউ কি কিছু বলছে? এই দুনিয়াতে কেউই নাই, আমি একাই। তো ঠিক আছে, তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা ধরি বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমার এস। এসটা কি? এইচ থেকে এক্স দূরত্ব। মানে এই চিত্রটা আমি আরেকবার আলোচনা করি। টোটাল উচ্চতা আমার হচ্ছে এইচ। টোটাল উচ্চতা কত? আমার এইচ। ও ভূমি থেকে এক্স উচ্চতায় কি হইছে? আমার এই শর্তটা ফিল আপ করছে। কি শর্ত? বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হচ্ছে আমার এইচ মাইনাস এক্স, যেটাকে আমি আলাদা করে কি লিখলাম? এস লিখলাম। তাহলে এস ইজ ইকুয়ালস টু এইচ মাইনাস এক্স। এইচ এর মান কত? এইচ এর মান দেওয়া আছে আমার 15 মিটার, বিয়োগ এক্স 15 মাইনাস এক্স। তো এইখানে যখন আমার বস্তুটা উপর থেকে নিচে আসবে,
তখন কি হয়েছে, তখন আমার একদম উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ইউ ইজ ইকুয়ালস টু 0, মানে তার কোনো আদি বেগ নাই। আর এই এস উচ্চতায় মানে এস দূরত্ব যখন সে অতিক্রম করবে তখন তার কি হবে, একটা ভেলোসিটি থাকবে বা তার একটা বেগ থাকবে। আমরা এই বেগের মান বের করব। আমরা যদি ইকুয়েশন সলভ করতে চাই তাহলে আমরা দুই পাশেই যদি বিভব শক্তি রাখি তাহলে কি হবে, আমার এম জি এইচও কেটে যাবে, এম জি এইচও কেটে যাবে। তার মানে আমার ডান সাইডে এমন কিছু করতে হবে যাতে আমার গতিশক্তিটা আসে, মানে হাফ এম ভি স্কোয়ার আসে। এই হাফ এম ভি স্কোয়ারের ভি কে আমরা কি দিয়ে প্রকাশ করব, এক্স দিয়ে আমরা প্রকাশ করব। ওই এক্স আমরা কই থেকে পাবো, ওই এক্স পাবো হচ্ছে এই এস দিয়ে। এই এসটা কি, সে কত দূরত্ব অতিক্রম করছে। ওকে, বুঝতে পারছি যে আমার কি করতে হবে, আমার এই এস দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত হয় সেটা আমরা বের করব। তো সে কত দূর, তার ভি কত হবে, তার ভি হবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2g, এখানে কি এইচ হবে, এখানে হবে এস, সে কত দূরত্ব অতিক্রম করছে। বা ভি স্কোয়ার ইকুয়ালস টু কি, ইউ এর ভ্যালু 0, 2 ইন্টু জি ইন্টু এস এর ভ্যালু কত, এইচ মাইনাস এক্স। আর এইচটা কি 15, 2g ইন্টু 15 মাইনাস এক্স। এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমার ভি স্কোয়ারের ভ্যালু। ওকে, আমার যখন বলা হয়েছে, বেশি চলে গেছে, সরি। আমার যখন বলা হয়েছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তাহলে আমি ধরি যে বিভব শক্তি আর গতিশক্তি একটা সময় পরে আমার সমান হয়ে যাবে। বিভব শক্তি সমান গতিশক্তি কেন, আমার একটা পর্যায়ে যান্ত্রিক শক্তি কত, যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি যোগ বিভব শক্তি। এমন একটা পর্যায়ে যেখানে আমার বিভব শক্তিটা অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে যখন আমার ইপে আর ইকে দুটাই হচ্ছে সমান। যখন আমার ইপি আর ইকে দুটাই সমান তখনই আমার অর্ধেক হবে। আন্ডারস্টুড? আমার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক তখন হবে যখন, কাইন্ড অফ আমি ধরে দিই, এটা ধরে দিই যে ইপি ইজ ইকুয়ালস টু ই, তাই না, ই হাফ ই, ইপি এটা হচ্ছে টোটাল ইপি ইকুয়ালস টু 1/2 ইন্টু ইপি প্লাস ইকে। এখন ইপি ইজ ইকুয়ালস টু ইকে যদি হয়, আচ্ছা এখানে মিজিমিজি হয়ে যাচ্ছে, এইভাবে নাই লিখি, তাকে এইভাবে নাই যাই, সহজ ভাষাতেই যাই। যে যখন বলছে বিভব শক্তিটা আমার যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, মানে এমন একটা পর্যায়ে যেখানে আমার দুটা বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়ে যাবে, তখনই তো আমার অর্ধেক অর্ধেক হবে, 50-50। 50-50 মানে দুইটা যখন আমার সমান, মানে বিভব শক্তি সমান গতিশক্তি, এই কনসেপ্ট। এখন বিভব শক্তি তো আমরা জানি ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ, ইপি ইকুয়ালস টু কি, এমজিএইচ। এখানে এইচটা কি হবে, এই বিভব শক্তির ক্ষেত্রে আমার এইচটা হবে এক্স, যে ভূমি থেকে কত উচ্চতায় সেটা হয়েছে। আর আমার গতিশক্তির ক্ষেত্রে আমার আসবে ভি। এই ভিটা কি, এই ভিটা আমরা বের করলাম, এই ভিটা আমরা বের করলাম, এই ভি স্কোয়ার। তখন আমরা মান বসাই দেব, কি এটা, বিভব শক্তি সমান গতিশক্তি, বা বিভব শক্তিটা কি আমার এম জি এইচ হওয়ার কথা। এইচটা কি হবে, সে হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, ভূমি থেকে এক্স উচ্চতায়, এম জি এক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, বা এম জি এক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি এর ভ্যালু কত পাইছি, 2g ইন্টু 15 মাইনাস এক্স, ভি স্কোয়ার মানে 2g ইন্টু 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। এই ইকুয়েশনটা আনার জন্য আমরা এতক্ষণ ধরে এত কষ্ট করলাম। এই এম কাটা, এই জি কাটা, আমরা যে যে বস্তুর ভরটা দেওয়া নাই ওই ভর নিয়ে আমরা চিন্তা করব না। বা এক্স ইজ ইকুয়ালস টু এই হাফ আর 2 যদি কেটে দিই তাহলে 15 মাইনাস এক্স, বা 2x ইজ ইকুয়ালস টু 15, অতএব x ইজ ইকুয়ালস টু 15/2 ইজ ইকুয়ালস টু 7.5 মিটার। মানে মেইনলি শর্টকাট অ্যান্সার ছিল এটাই যে একদম মাঝামাঝি অবস্থানে আমার গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে। কিন্তু প্রশ্নে কি বলছিল, গতিশক্তি বিভব শক্তি কার সমান হবে, মানে বিভব শক্তি মোট যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। মানে এমন একটা সময় বা এমন একটা জায়গা যেখানে আমার টোটাল যে শক্তিটা তাকে যদি আমি অর্ধেক করি তাহলে আমার বিভব শক্তি সমান হবে। কোন বিভব শক্তি, সেটা হচ্ছে এক্স উচ্চতা থেকে, এমন একটা অবস্থান যেখানে আমার বিভব শক্তি এক্স উচ্চতা থেকে যেই
মানে ভূমি থেকে x উচ্চতায় যে বিভব শক্তি হবে তার সমান হইতে হবে আমার যে গতিশক্তির অর্ধেকটা। তো এই অর্ধেক দিয়ে বোঝা যাচ্ছে যে অর্ধেক অবস্থানেই হওয়ার কথা। যেখানে আমার বিভব শক্তি, কারণ থিওরিটা কি বলে? যে আমার একদম সর্বোচ্চ উচ্চতায় কি থাকবে? বিভব শক্তি থাকবে। একদম নিচে কি থাকবে? শুধু যখন ভূমি স্পর্শ করবে তখন কি থাকবে? গতিশক্তি থাকবে। তো গ্র্যাজুয়ালি সময়ের সাথে, সাথে বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। এমন একটা পর্যায়ে আসবে যেখানে আমার বিভব শক্তি আর গতিশক্তি কি হবে? সমান হবে। কোথায় সেটা? সেটা হচ্ছে একদম মোট উচ্চতার অর্ধেকে। এখানে আমার যান্ত্রিক শক্তিটা কি হবে? যান্ত্রিক শক্তিটা হবে এই টোটাল অবস্থানের হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি। এখানে বিভব শক্তিও সমান, গতিশক্তিও সমান। এটাই হয়েছে। তো আমাদের লাস্ট কোয়েশ্চেন সৃজনশীলের 3 নাম্বার কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন এটা? এটা হচ্ছে ব্লক এ এর ওজন 100 নিউটন এবং ব্লকটিকে 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হয়। ত্রিভুজাকার তলের উচ্চতা PQ = 3 মিটার এবং অতিভুজ PR = 5 মিটার। ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত হবে? ঠিক আছে, আমার বলা হয়েছে ঢাল বরাবর এ বস্তু যেটা আছে, যেটার ওজন হচ্ছে 100 নিউটন দেওয়া আছে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 100 নিউটন। ব্লকটাকে কি করা হয়েছে? এর উপর ফোর্স অ্যাপ্লাই করছি, কত? 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, করে আমি আর 5 মিটার উপরে নিয়ে গেছি। 5 মিটার কি তল বরাবরই নিয়ে গেছি, তলটাই দেওয়া আছে। তাহলে আমার কাজ কত হবে? কাজ হচ্ছে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। এফ এর ভ্যালু কত? 100। এস এর ভ্যালু কত? 5। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 500 জুল। হয়ে গেছে। পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য। তো পি বিন্দু কি? 3 মিটার উপরে আছে। পি বিন্দু কি আছে? 3 মিটার উপরে আছে। তো আমাদের সেই অবস্থানে বিভব শক্তি আছে একটা, ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ। এখানে আমার এমজিটা কিন্তু দেওয়াই আছে। কি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? এমজি। এমজি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 100। 100 ইন্টু হাইট কত? হাইট হচ্ছে আমার 3। তার মানে বিভব শক্তি কত? 300 জুল। এই দুটার মধ্যে পার্থক্য কত? 500 বিয়োগ 300 সমান 200 জুল। এটা কি? গয়ের অ্যান্সার। এটা কার অ্যান্সার? এটা গয়ের অ্যান্সার। গ নাম্বার কোয়েশ্চেন কি? একটি বস্তু পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে? একটি বস্তু পি বিন্দু হতে, মানে এই পি বিন্দু থেকে মুক্তভাবে পড়তে পড়তে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে? কি হবে? বিভব শক্তি গতিশক্তির 1/3 কোথায় হবে? খুবই সহজ। আমরা ধরে নিই যে ভূমি থেকে এক্স উচ্চতায় এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে, বা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়েছে, 1/3 হয়েছে। তো ঠিক আছে, এক্স উচ্চতায় তাহলে আমার বিভব শক্তি কত হবে? এক্স উচ্চতায় আমার বিভব শক্তি হবে ইপি ইকুয়ালস টু এমজি ইন্টু এক্স, মানে এইটা আমার এক্স। এই উচ্চতায় আমার বিভব শক্তি কি হয়েছে? গতিশক্তির 1/3 সমান হয়েছে। তাহলে আমি এখন দেখব যে এই যে উপর আছে, উপর থেকে নিচ পর্যন্ত যে দূরত্ব, এখানে তো আমার একটা বেগ পাবো। আমার কি বের করতে হবে? আমি তো গতিশক্তি বিভব শক্তি পাইছি, আর আমার গতিশক্তিটা লাগবে। গতিশক্তি কি জানি আমরা? ই কে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। আমার এই ভেলোসিটিটা লাগবে। আমার কি লাগবে? আমার ভেলোসিটিটা লাগবে। তাহলে পি থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে আমার এই অবস্থানটা যেটা হচ্ছে 3 - x, এখানে আমার বেগটা কত? এটা আমরা বের করব। আমরা কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। উচ্চতা কত? কত দূরত্ব অতিক্রম করছি? 3 - x দূরত্ব অতিক্রম করছি। এটা আগের ম্যাথই। ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে? ইউ এর ভ্যালু কি? সর্বোচ্চ উচ্চতায় আমি স্থির ছিলাম, আমার ইউ 0। 2g ইন্টু 3 - x, এটা কি পাইছি? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের ভ্যালু পাইছি। এখন আমার কি বলছে? আমার বলছে যে আমার বিভব শক্তিটা কি? গতিশক্তির 1/3। তাহলে কি আমি কিভাবে লিখতে পারি?
একে আমি লিখতে পারি ইপি ইজ ইকুয়ালস টু 1/3 ইকে। বিভব শক্তি কি? গতিশক্তি যেটা তার 1/3 ভাগ, 3/1 ভাগ। ইপি ইকুয়ালস টু কি? mg x 1/3 ইকে এর ভ্যালু কত? ইকে এর ভ্যালু হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কত পাইছি আমরা? ভি স্কোয়ারের ভ্যালু 2g ইন্টু 3 মাইনাস এক্স, 2g ইন্টু 3 মাইনাস এক্স। চলো কাটাকাটি করি, 2 2 কাটে, এম এম কাটে, জি জি কাটে। বা এক্স ইজ ইকুয়ালস টু কি? 1/3 ইন্টু 3 মাইনাস এক্স, বা 3x ইজ ইকুয়ালস টু 3 মাইনাস এক্স, বা 4x মাইনাস এক্সটাকে বাম দিকে পাঠালে কি হয়? প্লাস এক্স, 3x প্লাস 4x ইজ ইকুয়ালস টু 3। অতএব x ইজ ইকুয়ালস টু 3/4। 3/4 মানে কি? 3/4 ইজ ইকুয়ালস টু 0.75 মিটার। তাহলে 0.75 উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে ওগুলো ভালোভাবে পড়বা, তারপরে ম্যাথটা সলভ করবা। একটু ঘুরাই লিখতে পারে। আচ্ছা, তো আমাদের এখন এমসিকিউতে আমরা চলে আসি। এমসিকিউতে কি বলছে? পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কিসে প্রকাশ পায়? আজকে ক্লাসে সম্ভবত কেউই নাই। স্যাড। তোমাদের মধ্যে কি অ্যান্সারটা বলতে পারবে? পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কিসে প্রকাশ পায়? দেখি, বিভব শক্তিতে প্রকাশ পায়, রাসায়নিক শক্তি, তাপ শক্তি নাকি আলোক শক্তি? যেই প্রশ্নের উত্তর দিবে তার মোবাইলে আমি 10 টাকা রিচার্জ দেবো। ওই দেখি, সময় হাতে 5 সেকেন্ড। 5 4 3 2 1 0। দুঃখজনকভাবে কেউই উত্তরটা দিতে পারো নাই। স্যাড। আমাদের কেবলই একটা 10 টাকা ইনকাম করার সুযোগ দিয়েছিলাম, বড়লোক হয়ে যেতা, তোমাদের সালামি দিতাম। সালামি নিলে না, ওকে ঠিক আছে, সমস্যা নেই। পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কিসে প্রকাশ পায়? ও আমার জানা মতে কিছু একটা তো পাবে। কোনটা পাবে? ও হচ্ছে তাপ শক্তিতে প্রকাশ পাবে। যে একটা পদার্থের ভিতরে অণু আছে, ধরো একটা পদার্থ, তার ভিতরে কি আছে? অণু, পরমাণু আছে। তারা কি করতে থাকে জানো? এরা সবসময় কাঁপতে থাকে। তারা সবসময় কাঁপতে থাকে। এই কাঁপার কারণে কি হয়? তাদের মধ্যে হচ্ছে আহ তাদের যে গতিশক্তি ওটা কি হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বা বাতাস আছে না, তোমার বাতাসের মধ্যে কি অণু পরমাণুগুলো সবসময় একবার এখান থেকে ওখানে ছোটাছুটি করতে থাকে। এই ছোটাছুটি করতে করতে তারা কি তাপমাত্রা তৈরি করে, মানে তাপ শক্তি তৈরি করে। তো এটাই হচ্ছে একের উত্তর, একের সি, তাপ শক্তি তৈরি হয়। তো শক্তির সব থেকে সাধারণ রূপ কোনটা? এটা আমরা প্রথম স্লাইডেই পড়ে আসছি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটা? দুইটা বোর্ডে আসছে, একটা রাজশাহী বোর্ডে 24-এ আসছে, 22-এও আসছে, 2 সালে আসছে। কোনটা? শক্তির সব থেকে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার যোগফলই হচ্ছে আমার যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়তে থাকলে পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উপরে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত হবে? একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়তে আছে, আর পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উপরে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত আমার কত, সেটা আমরা বের করব। ঠিক আছে, তুমি আসো 20 মিটার উপরে, আর 5 মিটার উপরে তুমি চলে আসছো। 5 মিটার উপরে তোমার আমার একটা বিভব শক্তি থাকবে, একটা গতিশক্তি থাকবে। এখন এই দুটো আমার অনুপাত লাগবে। ঠিক আছে, ইপি ইকুয়ালস টু কি আমরা জানি? mgh। পি ইকুয়ালস টু mgh। এম কত জানি না, জি কত জানি কিন্তু লিখবো না, mg লিখবো। এইচ কত
ভূমি থেকে উচ্চতা 5 মিটার বা 5 mg। এটা কি গেল, আমার বিভব শক্তির ভাগ গেল। এখন আমার ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার লাগবে, তাই না? আর এই ভি স্কোয়ারটা কি আমার বের করতে হবে। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এই এইচটা কি সম্পূর্ণ উচ্চতা? না, সে উপর থেকে কত দূরত্ব অতিক্রম করছে। মোট উচ্চতা যদি 20 হয়, তাহলে সে এই উচ্চতা হচ্ছে 20 বিয়োগ 5, 20 বিয়োগ 5 সমান 15 মিটার দূরত্ব সে অতিক্রম করলো। তাহলে এখানে লিখবো ইউ এর ভ্যালু হচ্ছে 0, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2g ইন্টু 15, তাহলে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মানে কি 2g ইন্টু 15, 2g ইন্টু 15, 2 2 কেটে যায়। আমাদের কি বলছে, বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত ইপি ডিভাইডেড বাই ইকে বলছে। ইপির মান কত? 5 mg। ইকের মান কত দেখলাম? ইকের মান যদি ভালোভাবে লিখি তাহলে আসে mg 15, ওকে জাস্ট 15 আছে না, 15 mg, 15 mg, mg mg কাটে 5 একে 5, 3 5 15, 1:3। ইপি ইস টু কত, অনুপাত কত, 1:3। অ্যান্সারে কোথায় আছে? 3 এর বি হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের একক কি? স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কত কত কত, বলো দেখি তোমরা। স্প্রিং ধ্রুবক কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। কে এর একক কত? আমরা জানি স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে এনার্জি যেটা ওটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা কি? শক্তি। শক্তিকে কি লিখি আমরা? জুল লিখি। এক্স স্কোয়ারটা কি? এটা হচ্ছে আমার স্মরণ, কত দূরত্ব গেছে সেটা হচ্ছে আমার মিটার। হাফের তো কোনো একক নাই, তাহলে কে কি হবে? ই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে। ই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে, আচ্ছা আমার একটু সরি, এটা কি? এটাকে আমরা জুল দ্বারা প্রকাশ করি, এক্সটাকে কি দ্বারা প্রকাশ করি? মিটার। মিটার স্কোয়ার ইকুয়ালস টু জুল পার মিটার স্কোয়ার। আনসারে কই আছে, কই আছে, কই আছে? 4-এর সিতে আছে। কোথায় আছে? 4-এর সিতে আছে। তো তোমরা যদি ইউটিউবে গিয়ে বন্ধু স্কুল লিখে সার্চ দাও, বা বন্ধু স্কুলের আমি এই অধ্যায়ের উপরে কয়েকটা এমসিকিউ কভার করছি, বেশ কয়েকটা এমসিকিউ কভার করছি। একটা সলিউশন চলতেছিল, আমার একটা প্লেলিস্ট চলতেছে যেখানে আমি বিভিন্ন বোর্ডের এমসিকিউ সলভ করতেছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো। যদি অনেকদিন ধরে ওখানে কোনো ক্লাস নিচ্ছি না, তোমরা যদি বলো তাহলে আমি আবার সেটা কন্টিনিউ করব। তো বলছে গতিশক্তির মাত্রা কোনটি? গতিশক্তির মাত্রা হচ্ছে কোনটা কোনটা কোনটা? গতিশক্তি মানে হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা কি হাফ এম ভি স্কোয়ার? হাফ, হাফ তো হাফ। এমটা কি? মাস। মাসের মাত্রা কত? এম। ভিটা কি জানি আমরা? এলটি ইনভার্স 1, এলটি ইনভার্স 1 তার উপর স্কোয়ার। বেগের মাত্রা কি? এলটি ইনভার্স 1 না, কারণ যেহেতু এস বাই টি। এসটা কি? লেন্থ। লেন্থ আর টি যদি ভাগ থাকে তাহলে কি? টি ইনভার্স 1। তাহলে ভি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে আমার ইকের মাত্রা কত হচ্ছে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, যেহেতু স্কোয়ার, স্কোয়ার কি মাত্রার সাথে যদি পাওয়ারে থাকে তাহলে গুণ হয়ে যাবে। এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কোথায় আছে অ্যান্সার? ডি। না নাই। এম এল টি ইনভার্স 1 না, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 না, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। পাঁচের এ সঠিক উত্তর। দেখছো কতগুলা বোর্ডে আসছে, সিলেট বোর্ড 24 আসছে, 23 আসছে, 19 আসছে, কতগুলা বোর্ডে আসছে। একদম 5 স্টার মার্কা একটা এমসিকিউ, 5 স্টার এমসিকিউ আসতেই আছে। বেচারা রিটায়ার্ডই করতে পারতেছে না, আসতেই আছে। পরের কোয়েশ্চেন, কোনো বস্তুর ভর অর্ধেক এবং বেগ যদি 4 গুণ করি তাহলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? কোনো বস্তুর ভর আমি অর্ধেক করব আর বেগকে আমি 4 গুণ করব, গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাহলে ধরি পূর্বের গতিশক্তি কে 1, আমার হাফ এম বি স্কোয়ার, স্বাভাবিক, ভালো ছেলে, হাফ এম বি স্কোয়ার। এখন আমি এর ভিতর চেঞ্জ করছি, কি কি চেঞ্জ করছি? হাফ তো ঠিকই আছে, আমার ভরকে কি করছি? ভরকে অর্ধেক করছি, মানে এম কে 2 দ্বারা ভাগ করে দিছি। আর বেগকে কি করছি? 4 গুণ করে দিছি,
মানে বেগের সাথে 4 গুণ করছি আর তার উপর স্কয়ার আলাদা করে আসি। তাহলে এখন কি হচ্ছে এখানে? হাফ থাকলো, m/2 লিখলাম। 4 4 কি হয়? 16, 16 ভি স্কয়ার। আমি কি এটাকে হাফ m ইনটু হাফ m ভি স্কয়ার ইনটু 8 লিখতে পারি? ভি স্কয়ারটাকে আগে লিখলাম। ইকুয়ালস টু 8 হাফ m ভি স্কয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। 8 ইনটু এই হাফ m ভি স্কয়ার মানে কি? এই হাফ m ভি স্কয়ার কিন্তু আমার ek1, 8 ek1, ek2 ইজ ইকুয়ালস টু 8 ek1, মানে আমার পরের গতিশক্তি পূর্বের গতিশক্তির কয় গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তোমরা যদি এই লাইনটা না মিলাতে পারো, এই দেখো আমরা এটা পাইছি না, হাফ ইন্টু m/2 ইন্টু 16 ভি স্কয়ার পাইছি। তাহলে ek2 ডিভাইডেড বাই ek1 করি, ek1 করি। ek2 এর মান কত পাইছি? হাফ m/2 16 ভি স্কয়ার। ek1 এর মান কত জানি? হাফ m ভি স্কয়ার। হাফ হাফ কাটে, m কাটে, ভি স্কয়ার কাটে, 16/2 কি থাকে? শুধু 16/2 থাকে। কত হয় এটা? 8 গুণ। তাহলে অ্যান্সার কি? 6 8 গুণ। পরের প্রশ্ন, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলাম। সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? আমি কেন এত কষ্ট করব? আমি এখানে শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করে দিব। যে আমি মাটি থেকে একদম 5 কেজি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। 5 কেজি বস্তু আর 50 মিটার পার সেকেন্ড তার আদিবেগ। আমি তাকে এই শক্তিটা দিচ্ছি। তো সর্বোচ্চ উচ্চতায় কি হবে? আমরা শক্তির নিত্যতা সূত্র জানি একটা। শক্তির সংরক্ষণশীলতা জানি। যে ওর যে কোনো সময় গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সমানই থাকবে। তো আমি যদি নিচেরটার গতিশক্তি বের করি, কারণ নিচে তো তার একটা বেগ আছে, তাই না? নিচে তো তার একটা বেগ আছে। এই বেগটা উপরে যেতে, যেতে কি হইছে? বিভব শক্তি হয়ে গেছে। উপরে যেতে, যেতে একটা সময় পর বিভব শক্তি হয়ে যায়। তো আমি যদি এই গতিশক্তিটা বের করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই গতিশক্তি তো আমার বিভব শক্তির সমান, তাই না? আমার গতিশক্তির কি, কি দেওয়া আছে? আমার ভর আছে, আমার কাছে বেগ আছে। তাহলে আমি কেন বের করতে পারব না? অবশ্যই পারব। Ek is equals to হাফ m ভি স্কয়ার। জাস্ট অ্যাপ্লাই। তারপর হাফ m এর ভ্যালু কত? 5 কেজি। v এর ভ্যালু 50 স্কয়ার। সলভ করো, কত আসে? এটা যদি সলভ করি কত আসে? 0.5 ইন্টু 5 ইন্টু 50 স্কয়ার ইকুয়ালস টু 6250 জুল। 7 কত হবে তাহলে? 7 বি হবে সঠিক উত্তর। এই ছিল আমাদের আজকের ক্লাস। ওকে, তাহলে এইটুকুই ছিল। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করলাম, 4 নাম্বার অধ্যায়। এটার আমরা শক্তি নিয়ে আলোচনা করলাম, কাজ নিয়ে আলোচনা করলাম, যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করলাম। এটারই মেন 2টা পার্ট, সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি। তাদের মধ্যে সম্পর্ক কি, যে E = হাফ mv স্কয়ার, EP = mgh, সেটা সম্পর্কে জানলাম। তারপরে তাদেরকে নিয়ে কয়েকটা ম্যাথ সলভ করলাম, যে এটার সাথে যদি সম্পর্ক কিরকম, কত উচ্চতায় 1/3 হয় বা অর্ধেক হয়। এখানে সাবধান থাকতে হয় যে যদি যান্ত্রিক শক্তি বলা থাকে, তার মানে কি গতিশক্তি আর বিভব শক্তি মিলেই আমার কাজ করতে হবে। তারপরে কয়েকটা এমসিকিউ সলভ করলাম। আর এটাতে আমরা আজকের এই ক্লাসটা শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ক্লাস তোমাদের কেমন লাগতেছে? একটা পোস্ট দিয়েছিলাম ছোট দেখে, যে ক্লাস কেমন লাগছে। আমি তোমাদের অনেস্ট ফিডব্যাক চাই, যে আমি ঠিকমতো পড়াচ্ছি কিনা, সবগুলা স্পিড ঠিক আছে কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা। এটা যদি আমাকে জানাও, তাহলে আমি তার উপর ভিত্তি করে আরো ইমপ্রুভ করব। কি করব? আরো ইমপ্রুভ করব। ওকে? তো এই দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ইপ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।